হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে আগামীকালের মার্কেটটা কেমন যেতে পারে। কারণ হচ্ছে যে রিসেন্টলি জিওপলিটিক্যালি বেশ বড় বড় কিছু ডেভেলপমেন্ট ঘটেছে, যে ডেভেলপমেন্টগুলোর বেশ বড় রকম এফেক্ট আগামীকালের মার্কেটে এবং আগামী দিনের যে পুরো গ্লোবাল মার্কেট, সেই গ্লোবাল মার্কেটের পুরো সিনারিওটা চেঞ্জ করতে পারে, রাইট? আপনারা অনেকেই হয়তো ইউএস ডেপ ক্রাইসিস নিয়ে জানেন, কারণ আমি এটা নিয়েও কভার করেছিলাম এবং আপনারা অন্য বিভিন্ন সোর্স থেকেও ডেফিনেটলি আশা করি বুঝতে পারছেন ইউএস ডেপ ক্রাইসিস জিনিসটা কি হচ্ছে না হচ্ছে। তার সাথে সাথে আমেরিকান গভর্নমেন্টের যে এক একটা স্টান্স বা ডোনাল্ড ট্রাম্পের, সেগুলো পুরো পৃথিবীর মধ্যে বেশ বড় রকমের শেক করছে বা নাড়া দিচ্ছে, রাইট? রিসেন্টলি যে জিনিসটা জানা গিয়েছে সেটা হচ্ছে যে চায়না যে বিষয়টা চাইছে সেটা হচ্ছে যে ইউএস যেন কোনোভাবে ডমিনেট না করতে পারে পুরো পৃথিবীকে, এবং এইবারে তারা যে ডেপ্ট ক্রাইসিসের মধ্যে ফেঁসেছে সেই জায়গা থেকে চায়না পুরো ইউএসকে জব্দ করার জন্য বিভিন্ন রকমের প্ল্যানিংস করেছে। ওকে, প্ল্যানিংস নাম্বার 1, তারা যে ইউএস বন্ড হোল্ড করতো সেই বন্ডটাকে সম্পূর্ণভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে হিউজ লেভেলে সেল করেছে, আর সেই টাকা দিয়ে তারা কিন্তু ট্রিমেন্ডাস লেভেল অফ গোল্ড কিনে যাচ্ছে, রাইট? এই যে বিষয়টা হচ্ছে এটা কিন্তু গোল্ড প্রাইসকে ধীরে ধীরে বাড়াচ্ছে। এরপরে তারা ইউএসের সাথে ট্রেড ডিল, ট্রেড নেগোসিয়েশন ইত্যাদি করেও বিষয়টাকে কোনো একটা জায়গায় সদর্থক জায়গায় পৌঁছাচ্ছে না, এবং তারা খুব সাইলেন্টলি পুরো বিষয়টাকে হ্যান্ডেল করছে। সেই জায়গা থেকে যে ঘটনাটা ঘটেছে, চায়না যেটা বলেছে সেটা হচ্ছে যে আমরা রেয়ার আর্থ মেটেরিয়াল এরপরে মানে যেভাবে ফ্রিলি পুরো পৃথিবীর মধ্যে সাপ্লাই করছিলাম সেই সাপ্লাইটা করব না। রেয়ার আর্থ মেটেরিয়াল যদি তারা সাপ্লাই বন্ধ করে দেয় বা তারা যে টাইপের পলিসিস নিয়ে এসছে, প্রচুর কোম্পানি চায়নার মধ্যে থেকে রেয়ার আর্থ মেটেরিয়ালটাকে মানে কালেক্ট করতো এবং সেটাকে রিফাইন করে বাকি পুরো পৃথিবী জুড়ে তারা সাপ্লাই করতো, বা সেই জায়গায় তারা পলিসিগতভাবে কিছু চেঞ্জেস এনেছে যেখানে যে কেউ কিন্তু সেটা করতে পারবে না, গভর্নমেন্টের পারমিশন ছাড়া এই জিনিসটা কেউ কোনো কোম্পানি করতে পারবে না। এবং তারা যথেষ্ট স্ট্রং এবং কি বলবো মানে বেশ ভালো রকমের স্ট্রং একটা রেয়ার আর্থ মেটেরিয়ালের ওপর রুলস এবং রেগুলেশনস এনেছে, যে কারণে ইউএস সহ শুরু করে প্রত্যেকটা কান্ট্রি যেটা মনে করছে যে এই রেয়ার আর্থ মেটেরিয়ালের একটা বড় ক্রাইসিস হতে চলেছে। তো এই ক্রাইসিসটা যদি বেশ বড় রকমের হয় তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ইউএসের মধ্যে এই যে এআই বুম হচ্ছে বা যত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেই ডেভেলপমেন্টগুলো হবে না, এবং এটা পুরোপুরিভাবে একটা বাবেল টাইপের ফরমেশন হয়ে যাবে এবং উইচ ক্যান ক্র্যাশ দ্য ইউএস মার্কেট, রাইট? তো চায়নার এই পলিসিটা নেওয়ার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প বিষয়টাকে বুঝে গিয়ে তিনি যে কথাটা বলেছেন যে আমি চায়নার ওপর 100% ট্যারিফ এবার চাপিয়ে দিলাম। তো এই দুজনের এই যে ঝগড়া বা দুজনের মধ্যে এই যে বাকবিতণ্ডা, এই বিষয়টার জন্য ফ্রাইডে ইভিনিংয়ে অর্থাৎ শুক্রবার দিন রাত্রিবেলা ইউএস মার্কেট বেশ বড় পরিমাণ ফল করেছে। সেই জায়গা থেকে দেখতে গেলে আমাদের যে ক্রিপ্টো মার্কেট রয়েছে প্রত্যেকটা ক্রিপ্টো কারেন্সি 10%-এর কাছাকাছি ফল করেছে। আমরা যদি হ্যাংসাই বিজ দেখি সেটাও মোটামুটিভাবে দেখতে গেলে 5%-এর কাছাকাছি ফল। জাপানের মার্কেট, তার যে ফিউচারগুলো ট্রেড হতো এই সমস্ত, তারাও বেশ ভালো পরিমাণ ফল করেছে। ইন্ডিয়ান মার্কেটও যদি দেখি সেটা মানে অর্থাৎ আমাদের যে মানে গিফট নিফটি আছে, যেটার কথা আমি কিছুদিন আগে বলেছিলাম, সো গিফট নিফটিও কিন্তু মোটামুটিভাবে 0.6%-এর কাছাকাছি 0.7%-এর কাছাকাছি একটা ফল করেছে। তো এই পুরো পৃথিবী জুড়েই এই বিষয়টার একটা বেশ ভালো রকমের মানে প্রভাব পড়তে চলেছে, সেটা প্রত্যেকেই বুঝতে পারছে। যদিও এরা পলিসি চেঞ্জ করার নামে যে কোনো সময় যে কোনো জিনিস যখন খুশি চেঞ্জ করে দিতে পারে এবং মার্কেটের মধ্যে উল্টো গেমটা শুরু হয়ে যেতে পারে, কারণ জিওপলিটিক্যালি যে যেভাবে গুটি সাজাচ্ছে সে সেইভাবেই কিন্তু জিনিসটার মধ্যে রিয়াকশন করছে। এখন যেটা বিষয় অনেকেরই এটা মনে হচ্ছে যে আচ্ছা চায়না যদি এই বিষয়টা করে তাহলে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে কি প্রভাব পড়বে। তো চায়না যে কথাটা ইন্ডিয়াকে বলেছে, তার এখন ইন্ডিয়াকে দরকার, কারণ আমেরিকার সাথে লড়াই করতে গেলে তার যেমন রাশিয়াকে দরকার ঠিক সেমভাবে ইন্ডিয়াকেও তার দরকার, অ্যাটলিস্ট তাৎক্ষণিক কিছুটা সময়ের মধ্যে, রাইট? এবারে যদি ইন্ডিয়াকে তার দরকার পড়ে সেই কারণে চায়না যে কথাটা বলেছে যে আমি ইন্ডিয়াতে রেয়ার আর্থ মেটেরিয়ালগুলো সাপ্লাই করব, বাট আমার যেটা শর্ত আছে ইন্ডিয়ার কাছে সেটা হচ্ছে সেই মেটেরিয়ালগুলো চায়নার কাছ থেকে নিয়ে তারা রিসাইক্লিং করে বা জিনিসটার মধ্যে পুনরায় ইউএসের সাথে কোনো ট্রেড নেগোসিয়েশন যেন না করে। ইন্ডিয়ার কোম্পানি যতটা দরকার বা ইন্ডিয়ার যতটা দরকার সেটা আমি প্রোভাইড করতে ইন্টারেস্টেড। ওকে, তো সেই দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া হচ্ছে একটা প্রোটেকশন পেল। উল্টো দিক থেকে আজকে কিছুক্ষণ আগে অবধি একটা বেশ বড় রকমের ডেভেলপমেন্ট ঘটেছে, এই বিষয়টা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেশ ভালোভাবে বুঝতে পারছেন।
তো আগামীকাল অর্থাৎ 13 তারিখে গাজাতে একটা অনুষ্ঠান আছে, অর্থাৎ গাজা পিস মিট আছে, এবং সেই পিস মিটের মধ্যে যেটা মানে ডোনাল্ড ট্রাম্প আসছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যত মুসলিম কান্ট্রি যারা মানে মেন মানে রাষ্ট্রনায়ক রয়েছেন তারা প্রত্যেকে মিট করছেন এবং গাজা নিয়ে পুরোপুরিভাবে একটা শান্তি চুক্তি বা শান্তি ডিলের কথাবার্তা চলছে, রাইট। হঠাৎ করে আজকেই তারা নরেন্দ্র মোদীকে ফোন করেন, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে, এবং ফোন করে তারা আমন্ত্রণ জানান যাতে করে তিনি গাজায় আসেন এবং এই বিষয়টার মধ্যে মধ্যস্থতা করেন বা পার্টিসিপেট করেন। বড় কোনো লিডারকে না করে ইন্ডিয়ার প্রতি তার যে এই সদর্থক ভূমিকাটা, এটা চায়নার থেকে যাতে ইন্ডিয়াকে একটু সরানো যায় বা ইন্ডিয়াকে কোনো একটা ডিলে তিনি রাজি করাতে ইন্টারেস্টেড বা কথাবার্তা বলতে ইন্টারেস্টেড, এই টাইপের একটা মনোভাব পোষণ করার জন্য এই জিনিসটা কিন্তু করা হয়েছে, রাইট। এবং তারা এরপরে চাইছেন, ইউএস যেটা চাইছে যে না, ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশনসটা বেশ ভালো রকম করা যাক, রাইট। উল্টো দিক থেকে জেপি মর্গানের যিনি সিইও আছেন তিনি কিছুদিন আগে বলেছিলেন ইন্ডিয়ার ট্রেড ডিল মোটামুটিভাবে ক্লোজ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে ট্রাম্পের কিছু মানে কি বলবো অফিসিয়াল তাকে এই কথাটা বলেছেন। যদি এই সমস্ত কিছুকেই আমি একটা রিউমার হিসাবে ট্রিট করছি। এখন যেটা বিষয়, এই সমস্ত কিছুর মধ্যে দুটো ফ্যাক্টর ইম্পর্টেন্ট, যে গ্লোবাল মার্কেটের কি হবে আর ইন্ডিয়ান মার্কেটের কি হবে, কারণ আমরা অ্যাজ এ ট্রেডার এই বিষয়টা নিয়ে চিন্তিত বা এই বিষয়টার উপরে আমাদের বেটগুলো প্লেস হবে। তো প্রথম কথা হচ্ছে, যদি আমি গ্লোবাল মার্কেটের কথাবার্তা বলি, সেক্ষেত্রে গ্লোবাল মার্কেটের মধ্যে বেশ বড় রকমের ক্রিপ্টোর মধ্যে একটা পাম্প অ্যান্ড ডাম্প টাইপের ঘটনা ঘটে গেছে, যেখানে মোটামুটি সম্ভবত $23 বিলিয়ন ক্রিপ্টো আগের দিন কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে বড় ওয়েল দ্বারা, রাইট। এবং এইটার জন্যই এই 10% বা 12% প্রত্যেকটা ক্রিপ্টোর মধ্যে, বিশেষ করে বিটকয়েন এবং ইথেরিয়ামের মধ্যে এই জিনিসটা কিন্তু দেখা গিয়েছে, রাইট। উল্টো দিকে ইউএস ডেট ক্রাইসিস রয়েছে এবং এই জিওপলিটিক্যাল টেনশন, তার সাথে বিভিন্ন জায়গায় লড়াই, এই সমস্ত কিছু নিয়ে জিওপলিটিক্যালি দেখতে গেলে পুরো জিনিসটা একটা টার্ময়েল পজিশনে রয়েছে। বাট ইন্ডিয়ার এখানে পজিশনটা মানে খুব একটা যে নড়বড়ে পজিশন সেটা কিন্তু নয়। তার রিজনটা এটাই যে ইন্ডিয়া কিন্তু মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা প্রথম থেকেই বলে গিয়েছে এবং সে সব দিকটাই বজায় রাখার চেষ্টা করছে। দেখা যাক এখানে ফার্দার ইমপ্রুভমেন্ট কি হয়, যেমন হবে সেই বিষয়গুলো নিয়ে আমি জানাবো। বাট এখন যেটা কোয়েশ্চেন, যে আগামীকাল সকালে মার্কেটের কি হবে বা কিভাবে পজিশনিংটা হতে পারে। তো প্রথম কথা হচ্ছে, যেভাবে অপশনে বা ফিউচারে বা স্টকে পজিশন হয়ে আছে, অর্থাৎ ফ্রাইডে ইন্ডিয়ান মার্কেট ক্লোজ হওয়ার পর যে পজিশনটা দেখা গিয়েছে, সেখানে কিন্তু বেশ ভালো রকমের বাইং অ্যাক্টিভিটি রয়েছে এই প্রত্যেকটা বড় প্লেয়ারের। তো কালকে সকালে যদি বড় একটা গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে আমার যেটা মনে হয় এই গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর মার্কেট কিন্তু আস্তে আস্তে উপরে উঠবে বা খুব শার্পলি ওপরে উঠবে এবং ওপরে উঠে যে পয়েন্টটাতে সে আগের দিনের ক্লোজ দিয়েছে তার নিয়ারেস্ট পয়েন্টের কাছে গিয়ে তারপরে সেকেন্ড হাফের দিকে বা 11টার পরবর্তী সময়ে, 11:30টার পরবর্তী সময়ে আবার একটা ফল করতে পারে, অর্থাৎ উল্টোনো ভি শেপ টাইপের একটা চার্ট প্যাটার্ন ফর্মেশন হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে। আই মাইট বি রং অ্যান্ড আই ডিজার্ভ অল দ্য রাইটস টু বি রং। এটা সম্পূর্ণভাবে অ্যাজাম্পশন। এটা প্রথম 5 মিনিটের ক্যান্ডেল এবং তার মধ্যে কি ঘটনাটা ঘটছে সেইটা দেখে এই প্ল্যানটার পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। এখন যদি দেখা যায় যে কালকে সকালবেলায় আবার 5% 7% করে এশিয়ান মার্কেটগুলো ফল করছে, ফর এক্সাম্পল যদি দেখা যায় যে চায়না মার্কেট ফল করছে বা তার সাথে সাথে এই জাপানের মার্কেটে ফল করছে, তাহলে যে জিনিসটা ঘটবে সেক্ষেত্রে আমাদের মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেনিং করে ধীরে ধীরে নিচের দিকেও যেতে পারে, রাইট। তো এই দুটো ফ্যাক্টরকে কাজ করাতে হবে বা দেখতে হবে। তো কালকের ওপেনিং এবং প্রথম 5 মিনিটের ক্যান্ডেলটা, সেটার ক্লোজিংটা দেখবেন, দেখার পর আপনি আপসাইডটাকে বিচার করবেন যে আপসাইড কতটা দূরে রয়েছে গতকালের ক্লোজিং বা নিয়ারেস্ট যে টপের কাছের জায়গাটা, গতকালে মানে ফ্রাইডের যে ক্লোজিংটা আছে সেই ক্লোজিংটা কতটা ডিস্টেন্সে রয়েছে। ওই ডিস্টেন্সটা যদি সিগনিফিকেন্ট হয় আপনি বুলিশ মুভ নিতে পারেন, ফার্স্ট ক্যান্ডেলের নিচেতে আপনি স্টপ লস ইউজ করতে পারেন, রাইট। কিন্তু অবশ্যই আপনি নেকেড অপশনে কাজ করবেন না। আমার সবসময় বক্তব্য থাকে যে নেকেড অপশন ইজ এ ব্যাড আইডিয়া। তার কারণ হচ্ছে যে আপনাকে হয় স্প্রেডে কাজ করতে হবে বা বিভিন্ন রকমের অপশনের স্ট্র্যাটেজিগুলোতে আপনি ওয়ার্ক করতে পারেন। সেকেন্ড যেটা বিষয়, যদি ফার্স্ট ক্যান্ডেলের পর, ফার্স্ট ক্যান্ডেল মানে ক্লোজ হয়ে যাওয়ার পর এবং সেটা যদি রেড কালারের ক্যান্ডেল হয়, আমি 5 মিনিটের ক্যান্ডেলের কথা বলছি, মার্কেট যদি সেই তার বটমটাকে ভেঙে নিচের দিকে পড়ে, তাহলে তার হাইয়ের ওপরটাকে ধরে আপনি ট্রেড করতে পারেন। ডেফিনেটলি আমরা হয় এই ভি শেপ মুভমেন্টটা পাবো, আর না হলে এখান থেকে একটা ডাইরেকশনাল মুভ পাবো। তো এই দুটো হচ্ছে আমার ট্রেড বা আমার প্ল্যানিং। দেখা যাক আগামীকাল সকালে এশিয়ান মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে এবং তার সাপেক্ষে আমি এই প্রথম 5 মিনিটের মধ্যে
ডিসিশনস নিয়ে এই মার্কেটটাকে এইভাবে ট্রেড করার জন্য প্ল্যান করছি। আমি জাস্ট আমার প্ল্যানিংটা বললাম বা আমি এই মুহূর্তে সিচুয়েশনসটা কী দেখছি। বাট জিওপলিটিক্যালি প্রচুর মানে প্রত্যেকটা গেমই প্রচণ্ড স্পিডে চেঞ্জ হচ্ছে, যেমন যেমন চেঞ্জেসগুলো হবে এরপরে আমি সেরকমভাবেই আপনাদের আপডেটগুলো দেবো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।